ফিল্মের শুরুটা হয় একটা বাড়ি দেখানোর মাধ্যমে, যেখানে আমরা ডার্সি নামের একটি মেয়েকে দেখি। সে খুব ভয় পেয়ে একটা আলমারির মধ্যে লুকিয়েছিল। তার হাতে একটা পুতুলও ছিল, যার সাথে সে কথা বলছিল। ডার্সি আসলে তার বাবার থেকে লুকোচ্ছিল, যিনি খুবই রাগী আর অত্যাচারী একজন মানুষ ছিলেন। তিনি ডার্সিকে খুব মারধর করতেন। এই সময়ও তিনি তাকেই খুঁজছিলেন। কোনোভাবে তিনি ডার্সিকে খুঁজে পেয়ে আলমারি থেকে বাইরে বের করে আনেন। মেয়ের ওপর তার খুব রাগ ছিল, তাই তিনি তাকে মারতে শুরু করেন, কারণ ডার্সি ঘর পরিষ্কার করেনি। এখানে আমরা জানতে পারি যে ডার্সির মা নেই। তিনি নিজেই নিজের জীবন নিয়েছিলেন। সে তার বাবাকে কাঁদতে কাঁদতে বলে যে আমি নিজের দিক থেকে ভালো করার চেষ্টা করি, ঘর পরিষ্কারও রাখি, কিন্তু মাঝে মাঝে হয়ে ওঠে না, কারণ আমাকে স্কুলেও যেতে হয়। এই শুনে তার বাবা বলেন যে সারা দিন তুমি পুতুল নিয়ে খেলতে থাকো, কোনো কাজ করো না। আর যেহেতু তার বাবা এই কথায় বিরক্ত হয়েছিলেন, তাই তিনি পুতুলটা ভাঙতে শুরু করেন। যদিও সে তার বাবাকে বারণ করেছিল, কিন্তু তিনি না থামায় ডার্সির চোখে যেন রক্ত নেমে আসে। সে কাঁচি দিয়ে তার বাবার উপর হামলা করে তার জীবনটাই নিয়ে নেয়। এরপর দৃশ্য বদলায় আর আমরা অ্যাস্ট্রিডকে দেখি। সে ডার্সির প্রতিবেশী হবার সাথে সাথে তার বন্ধুও ছিল, যে তার বাবার সাথে থাকত। তার একটা পাও খারাপ ছিল, আর এখন সে স্কুলের জন্য তৈরি হয়ে পায়ে হেঁটেই বেরিয়ে পড়ে। আমরা দেখি যে ডার্সি এক জায়গায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। তারপর হঠাৎ সে অ্যাস্ট্রিডের সামনে চলে আসে, আর এখন তারা দুজনে একসাথে এগুতে থাকে। এখানে আমরা লক্ষ্য করি যে ডার্সি অনেক দিন পর অ্যাস্ট্রিডের সাথে কথা বলছিল। আসলে তার সাথে এমন কিছু হয়েছিল যে সে লোকেদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার সাথে কি হয়েছিল তা তো আমরা শুরুতেই দেখে নিয়েছি, অর্থাৎ তার বাবার মৃত্যু, যার পর থেকে সে নিজেকে একা করে নিয়েছিল। এখন এখানে ডার্সি অ্যাস্ট্রিডের সাথে খুব ভালোভাবে কথা বলে, কারণ সে তাকে পছন্দ করত। পছন্দটা ভালোবাসার পর্যায়ে ছিল, কিন্তু আজ পর্যন্ত সে এই ব্যাপারে অ্যাস্ট্রিডকে কিছু জানায়নি। সে ভাবে যে আজ বলে দেবে, কিন্তু যেই সে তার মনের কথা অ্যাস্ট্রিডকে বলতে চাইল, তখনই গাড়ি নিয়ে অ্যাস্ট্রিডের বন্ধু চলে আসে। এই ব্যাপারে ডার্সির কোনো ধারণাই ছিল না। তার সাথে অ্যাস্ট্রিডের আরও দুই বন্ধু ছিল, যারা খুব অভদ্র ছিল আর ডার্সিকে পছন্দও করত না। তাদের মধ্যে একজন যে ডার্সিকে খুব জেলাস করত, তাকে দেখে মুখ বাঁকাতে থাকে। এখন অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধু তাকেও সাথে যেতে বলে, কিন্তু সে এটা বলে মনা করে দেয় যে না, তোমরা যাও, আমি ডার্সির সাথে যাব। কিন্তু এখানে ডার্সি তাকে বলে দেয় যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি চলে যাও, আমি নিজে চলে আসব। যদিও সে এমনটা চাইছিল না, কিন্তু সে বলে দেয়। আর এখন অ্যাস্ট্রিডও ওই লোকগুলোর সাথে চলে যায়। এরপর সে একজন থেরাপিস্ট ডাক্তারের কাছে যায়, কারণ তার মানসিক চিকিৎসা চলছিল। সে প্রায়ই টেনশন থেকে ডিপ্রেশনে চলে যেত, তাই সে থেরাপি নিচ্ছিল। এখানে তার ডাক্তার সেশন শুরু করেন। তখন ডার্সি তাকে জানায় যে আমার বাবা মদ্যপান ছেড়ে দিয়েছেন। আমরা জানি যে সে মিথ্যে বলছে, কারণ এখন পর্যন্ত কেউ জানে না যে সে নিজের বাবাকেই মেরে ফেলেছে। সেশন এগোতে থাকে, যেখানে ডার্সি ডাক্তারকে জানায় যে অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার মনের কথা অ্যাস্ট্রিডকে বলে দেব। এটা শুনে ডাক্তার তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যেমনটা ওর জন্য অনুভব করো, ও কি তোমার জন্য সেরকম অনুভূতি রাখে? এর উত্তরে ডার্সি বলে যে ওর তো একটা পুরুষ বন্ধু আছে, কিন্তু যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। এই শুনে তার ডাক্তার একটু চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি ডার্সির অবস্থা জানতেন যে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাথে তার মানসিক অবস্থাও বিশেষ ভালো ছিল না, এমনটা সে তার কাজকর্ম দিয়ে প্রমাণও করছিল। তাই ডাক্তার তাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, যদি অ্যাস্ট্রিড মানা করে দেয় তাহলে কি হবে? তোমার কি কিছু যায় আসবে? ডার্সি বলল হ্যাঁ, অবশ্যই আমার যায় আসবে, এতটাই যে আমরা তো পাগলও হয়ে যেতে পারি। এরপর আমরা অ্যাস্ট্রিড আর তার বন্ধুদের তারই বাড়িতে দেখি। জানা যায় যে কয়েকদিনের মধ্যেই অ্যাস্ট্রিডের জন্মদিন। এখন অ্যাস্ট্রিডের এক বন্ধু ডার্সির ব্যাপারে আজেবাজে কথা বলতে শুরু করে। সে অ্যাস্ট্রিডকে উত্ত্যক্ত করার জন্য বলে যে তুমি তোর সবচেয়ে পুরনো বন্ধু, তাই না? এর উত্তরে সে বলল না, আমি ওর দ্বিতীয় পুরনো বন্ধু, প্রথমজন অন্য কেউ। এই শুনে তাদের দুই বন্ধুই একসাথে বলে ওঠে যে যাই হোক, আমাদের কিন্তু ডার্সিকে একদম পছন্দ নয়। তখনই এদের পুরুষ বন্ধুরাও চলে আসে। ওদিকে ডার্সি অ্যাস্ট্রিডের বাড়িতেই যাবার জন্য তৈরি হচ্ছিল, কারণ অ্যাস্ট্রিড তাকেও বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছিল। এতে সে খুব খুশি ছিল আর অ্যাস্ট্রিডের জন্য জন্মদিনের উপহার তৈরি করছিল, যেটা ছিল একটা পুতুল। আর এটা ডার্সির ছোটবেলার সেই পুতুল, যাকে আমরা শুরুতে দেখেছিলাম। এখন ডার্সি পুতুলটাকে বলে যে তুমি সবসময় অ্যাস্ট্রিডের খেয়াল রেখো। আর এখন সে তার বাড়ি চলে যায়। সে আজই তাকে অ্যাস্ট্রিডের জন্মদিনের উপহারটা দিয়ে দিয়েছিল। ডার্সি তার বন্ধুদের সাথেও দেখা করে, কিন্তু যখন অ্যাস্ট্রিড তার জন্য ড্রিঙ্কস আনতে যায়, তখন পেছন থেকে তার বন্ধুরা ডার্সিকে নিয়ে মজা করতে শুরু করে। জেলেস বন্ধুটা তো এটাও বলে যে ডার্সি খুবই অদ্ভুত, যা তা জিনিস খেতে থাকে। এই শুনে সবাই তার ওপর হাসতে থাকে, আর রাগ এসে সেখান থেকে চলে যায়। তখনই অ্যাস্ট্রিডও চলে আসে। তার বন্ধুরা বলে যে জানি না কেন হঠাৎ ডার্সি চলে গেল, কিন্তু অ্যাস্ট্রিড জানত যে নিশ্চয়ই এরাই তাকে কিছু আজেবাজে কথা বলেছে। যাই হোক, এখানে তার বন্ধুরা তাকে ডার্সির দেওয়া উপহারটা খুলতে বলে। উপহার খুলে তারা পুতুলটাকে বের করে। সবাই মুখ বাঁকায়, কারণ পুতুলটা তাদের কাছে অদ্ভুত লাগছিল। এতে অ্যাস্ট্রিড বলে যে আমার তো এই পুতুলে কোনো সমস্যা মনে হচ্ছে না, সাধারণ একটা পুতুল আর আমার জন্মদিনের উপহার। তাদের বন্ধুরা একটা অদ্ভুত কথা বলেছে, এটা তো একদম ডার্সির মতোই দেখতে।
পুতুলটার সাথে একটা নোটও ছিল যেটা অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধুটা পড়তে শুরু করে। তাতে লেখা ছিল যে এই পুতুলটার নাম মর্গ্যান, যেটা আমার মায়ের নামে রাখা হয়েছে, যেটা আমি খুব মন থেকে তোমায় দিচ্ছি। এরপরে ডার্সি তার মনের কথা বলেছিল। লেখা ছিল যে আমি ছোটবেলা থেকে তোমায় পছন্দ করি, যদি তুমি আমায় একটা সুযোগ দাও তাহলে আমি তোমায় কষ্ট দেব না, তোমায় খুব ভালোবাসব। এই শুনে অ্যাস্ট্রিড খুব অবাক হয়ে যায়, কারণ তার তো কখনো এমনটা মনেই হয়নি। কিন্তু এইসব শুনে তার বন্ধুরা অ্যাস্ট্রিডের উপর হাসতে শুরু করে। ওদিকে ডার্সি কাঁদছিল, কারণ সে খুব দুঃখ পেয়েছিল। তখনই তার কাছে অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধুটির ফোন আসে। সে বলে যে অ্যাস্ট্রিডও তোমায় চায়, তোমায় ভালোবাসে। যা শুনে ডার্সির মুখ একদম উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু আমরা জানি যে সে মিথ্যে বলছে। সে তো শুধু ডার্সিকে অপমান করার জন্য এমনটা বলছিল। সাথে অ্যাস্ট্রিডকে তার বন্ধুর সাথে মিলে ধোকাও দিচ্ছিল। হঠাৎ সে ডার্সির ওপর হাসতে শুরু করে। বলে, আরে পাগল মেয়ে, আমি তো মজা করছিলাম। সত্যিটা হলো ও তোমায় ঘৃণা করে। যা শুনে ডার্সির খুব খারাপ লাগে। রাতে অ্যাস্ট্রিড তার বাবাকেও ডার্সির ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। তার বাবা জানান যে ওর মা মর্গান আর আমি বন্ধু ছিলাম, আর ওর বেচারির সাথে খুব খারাপ হয়েছিল। এতে অ্যাস্ট্রিড জিজ্ঞাসা করে যে আখির তার কি হয়েছিল। তার বাবা জবাব দেন যে আপাতত বেটা আমি তোমায় কিছু বলতে পারবো না। এখন অ্যাস্ট্রিড তার বাবাকে ডার্সির দেওয়া উপহারটাও দেখায়। কিন্তু এর মধ্যেই ডার্সি তাদের বাড়িতে চলে আসে, যার অবস্থা খুব খারাপ লাগছিল। সে অ্যাস্ট্রিডকে বলে যে তুমি কি আমায় ভালোবাসতে পারো না? তখন অ্যাস্ট্রিড তাকে বোঝানোর চেষ্টা করে। সাথে সাথে সে বলে ওঠে যে তুমি আমায় বোঝাতে এসো না, আমি সব জানি যে তুমি আমায় ঘৃণা করো, তাই না? এমনটা আমাকে তোমার পুরুষ বন্ধু বলেছে। অ্যাস্ট্রিড জবাব দেয় যে এমন কিছুই না, সে মিথ্যে বলছে। এখন ডার্সি তাকে বলে যে আমি আমার ভালোবাসা প্রমাণ করেই ছাড়ব, আমি নিজেকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলব। এই বলে সে চলে যায়। অ্যাস্ট্রিড তাড়াতাড়ি বাবার কাছে আসে। ঘাবড়ে গিয়ে তাকে সব কথা জানিয়ে দেয় আর বলে যে ওর আমাদের প্রয়োজন। বাবা মেয়ে দুজনই ডার্সিকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে তারা তাকে পেয়েও যায়, কিন্তু সে নিজেকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেছিল আর সে মারা গিয়েছিল। যা দেখে অ্যাস্ট্রিড খুব কান্না করতে শুরু করে। পরের দিন ডার্সির শেষ কৃত্য ছিল, যখন তাকে দাফন করা হচ্ছিল। এখানে অ্যাস্ট্রিড আর তার বন্ধুদের ছাড়া আরও অনেক লোক এসেছিল। এক বন্ধুর তো খুব খারাপ লাগছিল যে এই সব হয়তো আমাদের জন্যই হয়েছে, কিন্তু জেলেস বন্ধুটার এখনও কিছু যায় আসছিল না। এখানে ডার্সির ডাক্তারও ছিলেন, যারও খুব দুঃখ হচ্ছিল। তখনই তার কাছে ডিটেকটিভ আসেন, কারণ তিনি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইতেন। ডাক্তারকে নিজের কার্ড দিয়ে পরের সপ্তাহে দেখা করতে বলেন। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাস্ট্রিড ঘুমোচ্ছিল। তার পাশে মর্গ্যান পুতুলটাও রাখা ছিল, কিন্তু অবাক করা বিষয়, পুতুলটার মাথা নিজে থেকেই ঘুরে যায়। অর্থাৎ এই পুতুলে নিশ্চয়ই কোনো গড়বড় ছিল আর খুব খারাপ কিছু হতে চলেছিল। পরের দিন ডিটেকটিভ ডাক্তারের কাছে ডার্সির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসেন। তখন ডাক্তার তাকে জানান যে সে প্রায় ডিপ্রেশনে থাকত। তারা দুজন তার বাবার ব্যাপারেও কথা বলেন। ডিটেকটিভ বলেন যে অনেক দিন ধরে তার বাবা নিখোঁজ আর তাকে কেউ কখনো দেখেইনি। ডাক্তার জানান যে ডার্সির বাবা খুব অত্যাচারী মানুষ ছিলেন, তিনি ভালো বাবাও ছিলেন না। সবসময় ডার্সিকে বিরক্ত করে রাখতেন, খুব মদ্যপানও করতেন। তাই হতে পারে যে সে নেশার ঘরে কোথাও চলে গেছেন। তারা দুজন তার মায়ের ব্যাপারেও কথা বলেন। তারা জানতে পারেন যে তার মায়ের নাম মর্গান ছিল। এখন হতে পারে যে পুতুলটা তার মাই ডার্সিকে দিয়েছিল। বাড়িতে যখন অ্যাস্ট্রিডের কাজের লোক কাজ করছিলেন, তখন হঠাৎ তার কাছে একটা বল এসে পড়ে, যেটা ওপরের ঘর থেকে এসেছিল। তিনি ঘাবড়ে যান, ছুরি নিয়ে ওপরে দেখতে যান, কিন্তু সেখানে মর্গান পুতুল ছাড়া আর কেউ ছিল না। এখন যখন কাজের লোকটি সেখান থেকে যেতে লাগলেন, তখন পেছন থেকে মর্গান তার ওপর হামলা করে সেই ছুরি তার পিঠে ঢুকিয়ে দিয়ে তার জীবনটা নিয়ে নেয়। যার মানে পরিষ্কার ছিল যে এই পুতুলটা কোনোভাবে জীবন্ত হয়ে গেছে, যা খুবই ভয়ঙ্কর ছিল। রাতে অ্যাস্ট্রিডের বাবা কোনো কাজে বাড়ির বাইরে যান। সে যখন বাড়িতে একা ছিল, তখন তার দুই বন্ধু চলে আসে, যারা অ্যাস্ট্রিডের মন ভালো করতে এসেছিল। তারা তাকে বোঝায় যে যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, এই বিষয়টাকে তুমি এত মনে নিও না। এতে তার মনও একটু ভালো হয়ে যায়। পরের দিন অ্যাস্ট্রিডের কাছে ডাক্তার আসেন, যিনি তার সাথে কথা বলতে চেয়েছিলেন। তিনি তাকে নিজের কার্ড দিয়ে বলেন যে আমার সাথে অবশ্যই দেখা করতে এসো। রাতে অ্যাস্ট্রিডের দুই বন্ধু, যারা তাকে ধোকা দিচ্ছিল, তারা একসাথে গাড়িতে বসেছিল। তার বান্ধবীটি বলে যে আমার ফোন অ্যাস্ট্রিডের বাড়িতেই রয়ে গেছে, আর যদি ও ফোনটা দেখে ফেলে তাহলে আমাদের দুজনের ব্যাপারে সবকিছু জেনে যাবে। তাই তারা রাতেই ওর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই সময় অ্যাস্ট্রিড তার ক্লাসে থাকে। এখন তার পুরুষ বন্ধুটির কাছে বাড়ির অতিরিক্ত চাবি ছিল, যার সাহায্যে দুজনে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এখন তার বান্ধবীটি ফোন খুঁজতে ঘরে চলে যায়, আর তার বন্ধুটি বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকে, যাতে সে নজর রাখতে পারে। কিন্তু একটা গড়বড় হয়ে যায়, কারণ আজ অ্যাস্ট্রিড ক্লাস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। বাড়ির বাইরে সে তার বন্ধুকে দেখে খুব অবাক হয়ে যায়, কিন্তু সে অ্যাস্ট্রিডকে ভেতরে যেতে দেয় না, যাতে সে তার বান্ধবীকে ধরে না ফেলে আর সহজেই সে তার ফোন খুঁজে নিতে পারে। তাই অজুহাত বানিয়ে সে অ্যাস্ট্রিডকে হাঁটতে নিয়ে যায়। ওদিকে অ্যাস্ট্রিডের বান্ধবীটি তার মোবাইলটা মর্গ্যানের কাছ থেকে খুঁজে পায়। ফোনটা সে নিয়ে নিয়েছিল, কিন্তু যখন সে ফোনটা শুনছিল, তখন পেছন থেকে মর্গ্যান হামলা করে তার গলায় কেটে দেয়, যার ফলে তার দ্রুত রক্তক্ষরণ হতে থাকে। সে মর্গ্যানকে দেখে বাথরুমে চলে যায়, লুকানোর জন্য বাথটাবের মধ্যে শুয়ে পড়ে। কারণ তার অবস্থা খুব খারাপ ছিল, তাই সে বাথটাব থেকে বেরোতে পারছিল না। আর তখনই তার কাছে মর্গ্যান এই খুনি পুতুলটা এসে বাথটাবটা জ্বলে ভরে দেয়, যাতে ডুবে গিয়ে অ্যাস্ট্রিডের বান্ধবীর মৃত্যু হয়। এখন অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধুটি তার গাড়িতেই থেকে মৃত বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ পরও যখন সে আসে না, তখন সে তাকে মেসেজ করে, যার উত্তরও আসে, যেটা স্পষ্টতই মর্গ্যান পুতুলই করেছিল। আর তখনই আমরা তার গাড়ির আয়নায় মর্গ্যানের ছায়াও দেখতে পাই। এখন সেই দিন চলে আসে যেদিন অ্যাস্ট্রিডের জন্মদিন ছিল। সব বন্ধুরা তার বাড়িতে আসে,
কিন্তু সে বাড়িতে ছিল না। আর যেহেতু তারা তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই তারা প্রস্তুতি নিতে শুরু করে। এখন তারা জানতো না যে তাদের এক বন্ধু মারা গেছে, তাই অ্যাস্ট্রিডের অন্য বন্ধুটি তাকে মেসেজ করে, যার উত্তরও মর্গ্যান পুতুলই দেয়। কিন্তু এই লোকেরা এই ব্যাপারে অনজান ছিল যে এখানে একটি খুনি পুতুল আছে যে জীবন্ত। অ্যাস্ট্রিড ডার্সি ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিল। সে ডাক্তারকে জানায় যে আমাকে ডার্সি একটা পুতুল উপহারে দিয়েছে। এই শুনে ডাক্তার খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি বলেন, আমাকে ওই পুতুলটা দেখাও। যা দেখার জন্য দুজনে অ্যাস্ট্রিডের বাড়ি যেতে থাকে। ওদিকে অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধুর কাছে তার মৃত বান্ধবীর নম্বর থেকে মেসেজ আসে। সে বলে, আমি ওপরে আছি, তুমিও চলে এসো। যা স্পষ্টতই মর্গ্যানের কাজ ছিল। তাই অ্যাস্ট্রিডের পুরুষ বন্ধুটি অজুহাত বানিয়ে তার দুই বন্ধুকে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে ওপরে যায়, কিন্তু সেখানে সে তার সেই বান্ধবীকে নয়, বরং তারই লাশ দেখতে পায়। যা দেখে সে কাঁদতে শুরু করে। কিন্তু তখনই এখানে মর্গ্যান এসে তাকে চুপ করিয়ে দেয়, ভালোবেসে নয়, মেরে। কারণ সে একটা রড দিয়ে হামলা করে প্রথমে তাকে আহত করে, তারপর মেরে মেরে তার মাথাটাই থেতলে দেয়। অ্যাস্ট্রিড আর ডাক্তার তার বাড়িতে আসে, যেখানে তার বন্ধুরা অ্যাস্ট্রিডকে সারপ্রাইজ দেয়। যার পর সে ডাক্তারকে নিয়ে নিজের ঘরে চলে আসে আর তাকে ওই পুতুলটা দেখায়। ডাক্তার অ্যাস্ট্রিডকে জানান যে ডার্সির মা পুতুল বানাতেন, কিন্তু এর সাথে তিনি কালা জাদুও করতেন। আর আমি এখানে এটাই দেখতে এসেছিলি এই পুতুলটাও কালা জাদু দিয়ে অভিশপ্ত কিনা, মানে এটাও অভিশপ্ত কিনা। ডাক্তার খুব মনোযোগ দিয়ে পুতুলটাকে দেখতে লাগলেন। তারপর তিনি তাকে বলেন যে তুমি বাইরে গিয়ে পার্টি উপভোগ করো, ততক্ষণ আমি এই পুতুলটাকে ভালো করে দেখে নিই। অ্যাস্ট্রিডে যাওয়ার পর ডাক্তার দেখলেন যে পুতুলের মাথায় মানুষের চুল রয়েছে, যা দেখে তিনি খুব ঘাবড়ে যান। কারণ তিনি নিশ্চিত হয়ে যান যে সত্যি সত্যি এই পুতুলে কালা জাদু করা হয়েছে। আর পরীক্ষা করে তিনি একটা মানুষের দাঁতও পান। তখন টেনশনে এসে তিনি তাড়াতাড়ি পুলিশকে ফোন করে দেন। তারপর ডাক্তার বাইরে চলে আসেন অ্যাস্ট্রিডকে সবকিছু জানানোর জন্য। কিন্তু যখন তিনি ঘরে ফিরে আসেন তখন পুতুলটা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। তাই ডাক্তার পুতুলটাকে খুঁজতে লাগলেন। কিন্তু হঠাৎ সামনে থেকে এসে পুতুলটা ডাক্তারের গলা জোরে চেপে ধরে আর সে ডাক্তারকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন অ্যাস্ট্রিড ঘরে আসে তখন সে ডাক্তারকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু কিছু বোঝার আগেই মর্গ্যান পুতুল উঠে দাঁড়ায়। সে হেঁটে অ্যাস্ট্রিডের কাছে আসতে থাকে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এর মধ্যে ডাক্তারেরও জ্ঞান ফিরে আসে। আর এখানে অবশেষে পুতুলটা তার মাস্ক সরায় আর নিজের মুখ দেখায়। কিন্তু অবাক করা বিষয়, এই মর্গ্যান পুতুল আর কেউই নয়, বরং ডার্সিই ছিল। হ্যাঁ, সে মরেনি, বরং বেঁচে ছিল। তো এখন আমরা বুঝতে পারি যে এই পুরো নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত ডার্সিই করছিল, যাতে সেই অ্যাস্ট্রিডের সাথে তার বাড়িতে একটা পুতুল রূপে জীবন্ত পুতুল হয়ে থাকতে পারে। আর সেই যে নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছিল, সে আসলে অন্য কাউকে জ্বালিয়েছিল, যে আর কেউ নয়, বরং তার বাবাই ছিলেন। এতে যা হলো, সে তার বাবার লাশও ঠিকানে লাগিয়ে দিল, কারণ লাশটা পচে যাচ্ছিল, তাই সবার সন্দেহ হতে পারত। এভাবে তার কাজ সহজ হয়ে গেল। এখন পুলিশের লাশের পরিচয় জানতে হতো, তাই ডার্সি নিজের দাঁত লাশের কাছে রেখে দিয়েছিল, যাতে পুলিশের এটাই মনে হয় যেটা ডার্সির লাশ আর সে মারা গেছে। যা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে ডার্সি কতটা চালাক। এখন এখানে ডার্সিও একটা অবাক করা তথ্য দেয় যে আমার মা নিজে থেকে জীবন দেননি, বরং তাকে বাবা মেরেছিলেন। আর আমিও আমার জীবনের কিছু খারাপ লোককে মেরে ফেলেছি, যেমন তোমার কাজের লোক আর তোমার দুই বন্ধু, যারা তোমায় ধোঁকা দিচ্ছিল। আর এই কথা শুনে অ্যাস্ট্রিডের খুব খারাপ লাগে, কিন্তু ডার্সি বলে যে আমি তোমায় ভালোবাসি, তাই এই সব আমি তোমার জন্যই করেছি, তাই এখন তুমিও আমায় আপন করে নাও। কিন্তু অ্যাস্ট্রিড যে পুরোপুরি ঘাবড়ে গিয়েছিল, সে কিছু বলার অবস্থায় ছিল না। এখন ডার্সি অ্যাস্ট্রিডকে বলে যে তুমি তোমার বাড়ি থেকে সবাইকে কোনো অজুহাতে পাঠিয়ে দাও, কিন্তু যদি তুমি এমনটা না করো তাহলে আমি ডাক্তারকে মেরে ফেলব। এর উত্তরে অ্যাস্ট্রিড তাই করে, সে সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর যখন সে ঘরে ফিরে আসে তখন সে তার বাবার আওয়াজ পায়, যিনি বাড়ি ফিরে এসেছিলেন। এখন এর আগেই যে অ্যাস্ট্রিড তার বাবাকে সাহায্যের জন্য ডাকবে, তখনই ডার্সি তার মুখ বন্ধ করে দেয় আর বলে যে তোমারও তোমার বাবার কোনো দরকার নেই। এতে অ্যাস্ট্রিড বলে যে আমার বাবাই আমার সবকিছু। এই শুনে ডার্সি রেগে যায় আর সে অ্যাস্ট্রিডকে অজ্ঞান করে দেয়, কারণ এখন তার উদ্দেশ্য ছিল অ্যাস্ট্রিডের বাবাকে শেষ করে দেওয়া। তাই সে ছুরি নিয়ে সোজা তার কাছে যায়, তার গলা একটা ছোট করে কেটে দেয়, যার ফলে সে মরতে থাকে। কিছুক্ষণই ডিটেকটিভও সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু ডার্সি তার উপরে ছুরি দিয়ে হামলা করে তার জীবন নিয়ে নেয়। অন্যদিকে অ্যাস্ট্রিড আর ডাক্তার নিজেদের মুক্ত করে নিচে চলে আসে, যেখানে তার বাবা রক্তে মাখামাখি হয়ে নিচে পড়েছিলেন। কিন্তু অ্যাস্ট্রিড দেখে যে তার বাবা এখনও বেঁচে আছেন। তখনই ছুরি নিয়ে ডার্সি তাদের সামনে চলে আসে। সে বলে যে আমার মায়ের মৃত্যুর পেছনে তোমার বাবারও হাত আছে, কারণ আমার মায়ের সাথে তোমার বাবার কিছু চলছিল। এর উত্তরে অ্যাস্ট্রিডের বাবা তাকে বলেন যে এমন কিছুই ছিল না, আমরা দুজনে শুধু ভালো বন্ধুই ছিলাম। এতে ডাক্তারও বলেন যে হ্যাঁ, উনি ঠিক বলছেন, কারণ আমিও তোমার মায়ের ভালো বন্ধু ছিলাম। তখনই পেছন থেকে এসে অ্যাস্ট্রিডের বন্ধু ডার্সির উপরে হামলা করে, কিন্তু পরের মুহূর্তেই সে উঠে দাঁড়ায় আর অ্যাস্ট্রিডের বাবার বন্দুক দিয়ে তার উপরেই গুলি চালিয়ে দেয়। সে ডাক্তারের ওপরেও গুলি চালিয়ে দেয়, কারণ তিনি খুব বেশি কথা বলছিলেন। এখন বিরক্ত হয়ে অ্যাস্ট্রিড ডার্সিকে বলে দেয় যে আমি তোমায় খুব ভালোবাসি, যা শুনে ডার্সির খুব ভালো লাগে। এখন তারা দুজনে একে অপরের কাছে আসছিল। অ্যাস্ট্রিড তাকে একটা ব্রেসলেট দেয়, যেটা ডার্সি তাকে দিয়েছিল। অ্যাস্ট্রিড ডার্সিকে বলে যে আগে এটা আমি পড়তাম, কিন্তু এখন এটা পরার পালা তোমার। অ্যাস্ট্রিড তারপর তাকে জড়িয়ে ধরার অজুহাতে কাছে ডাকে, কিন্তু সুযোগ পেয়ে সে ছুরি দিয়ে তার ওপরে হামলা করে দেয়। এখন অ্যাস্ট্রিডের মনে হচ্ছিল যে ডার্সি শেষ হয়ে গেছে আর সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু আরেকবার ডার্সি উঠে দাঁড়ায়, যেখানে এইবার অ্যাস্ট্রিড তাকে গুলি করে সত্যি সত্যি তার জীবন নিয়ে নেয়। সবকিছু শান্ত হওয়ার পর অ্যাস্ট্রিড আর ডাক্তার কথা বলছিল যে ভাগ্যক্রমে তার বাবা বেঁচে গেছেন। তারা ওই পুতুলটাকে প্রমাণ হিসেবে বাড়িতেই রেখে দেন, যাতে সে পুলিশকে ডার্সির ব্যাপারে সবকিছু জানাতে পারে। কিন্তু আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। হঠাৎ পুতুলটার মাথা নড়তে শুরু করে, যা থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু ডার্সির মা মর্গ্যান পুতুলটার উপর কালা জাদু করেছিলেন,
তাই এখন এর মধ্যে ডার্সির আত্মা চলে এসছে, কারণ অ্যাস্ট্রিডের জন্য যে তার ভালোবাসা ছিল সেটা ছিল পাগলামির পর্যায়ে, আর এখন কে জানে তার ভালোবাসা পাওয়ার জন্য সে কতজনের জীবন নেবে। আর এই ভয়ঙ্কর সমাপ্তির সাথেই ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়।